ক্ষমতার মোহ, বারুদের গন্ধ আর রক্তের দাগে আজ রচিত হচ্ছে নতুন বিশ্ব ব্যবস্থা। একদিকে মধ্যপ্রাচ্যের জ্বলন্ত আগ্নেয়গিরি, অন্যদিকে খোদ হোয়াইট হাউসের সুরক্ষিত দেয়ালে বুলেটের প্রতিধ্বনি। পুরো পৃথিবী আজ দাঁড়িয়ে ঝুলছে একটা সুতোর ওপর। কূটনীতির টেবিল থেকে শুরু করে মহাকাশের উপগ্রহ কিংবা আফ্রিকার মালি, কোথাও এক বিন্দু শান্তি নেই। কে হাসবে শেষ হাসি, কার হাতে উঠবে বিজয়ের রক্তমাখা মুকুট। চলুন ডুব দেওয়া যাক আজকের সবচাইতে চাঞ্চল্যকর, রক্তক্ষয়ী এবং রোমহর্ষক আন্তর্জাতিক সংবাদের যুদ্ধক্ষেত্রগুলোতে। খোদ আমেরিকার বুকেই এবার আঘাত। আজকের ব্রেকিং নিউজ হচ্ছে, হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতিতে প্রেস করেসপন্ডেন্টদের সাথে আয়োজিত নৈশভোজের অনুষ্ঠানে হঠাৎ গোলাগুলির ঘটনা ঘটে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে সিক্রেট সার্ভিস অত্যন্ত দ্রুত নিরাপদে সরিয়ে নেয়। শুটারের পরিচয় প্রকাশিত হয়েছে। ৩১ বছর বয়সী কোল টমাস এলেন, তাকে গ্রেফতার করা হয়েছে। এই সন্দেহভাজন ব্যক্তি একটি শটগান, একটা হ্যান্ডগান এবং একাধিক ছুরি নিয়ে সশস্ত্র অবস্থায় সিকিউরিটি চেক পয়েন্টে হামলা চালায়। খুব কাছ থেকে একজন অফিসারকে গুলি করা হলেও তিনি বুলেট প্রুফ ভেস্ট পরিহিত থাকায় প্রাণে বেঁচে যান এবং সিক্রেট সার্ভিসের সাহসী সদস্যরা হামলাকারীকে প্রতিহত করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তারা সবসময় আব্রাহাম লিঙ্কনের মতো সবচাইতে প্রভাবশালী ব্যক্তিদের লক্ষ্যবস্তু বানায়। আমার মনে হয় আমি লক্ষ্যবস্তু ছিলাম। এই লোকগুলো উন্মাদ। ইরানের সাথে এই হামলার যোগসূত্র আছে কিনা জানতে চাইলে ট্রাম্প পরিষ্কার জানিয়ে দেন, আমি তেমনটা মনে করি না। তবে এটি আমাকে ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে বিরত রাখতে পারবে না। এখনো পর্যন্ত আমরা যা জানি তার ভিত্তিতে আমি এর সাথে ইরানের কোনো সম্পর্ক দেখি না। তিনি আরও দম্ভ ভরে বলেন, ইরান চাইলে আমাকে ফোন করতে পারে, সব ক্ষমতা আমাদের হাতে, আমরা সব কিছু জিতেছি। কিন্তু ট্রাম্পের কথা মতো ইরান কি আদৌ মাথা নোয়াবে? আল আরাবিয়া জানাচ্ছে, নৌ অবরোধ তুলে নেওয়া সহ ইরানের দেওয়া শর্তগুলো আমেরিকা মেনে না নেওয়া পর্যন্ত ইরান আর কোনো আলোচনা করতে রাজি হচ্ছে না। মার্কিন দাবিগুলোর বিপরীতে তেহরানের জবাব পাকিস্তানের কাছে হস্তান্তর করা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির পুনরায় ইসলামাবাদে ফেরা নির্ভর করছে আলোচনার অগ্রগতির ওপর। বর্তমানে আরাকচির পাকিস্তানে ফেরার কোনো পরিকল্পনা নেই এবং আলোচনার বল এখন পুরোপুরি যুক্তরাষ্ট্রের কোর্টে। এদিকে দ্য হিলের সূত্র মতে যুক্তরাষ্ট্র এবং ইরান আলোচনায় পাকিস্তান এখন গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে এবং ট্রাম্পের দৃষ্টিতে পাকিস্তানকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখা হচ্ছে। ট্রাম্প বলেছেন, পাকিস্তান চমৎকার। আমার মনে হয় ফিল্ড মার্শাল আসিম মুনির অসাধারণ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীও দুর্দান্ত। পাকিস্তানের সামরিক সক্ষমতা দেখে বিস্মিত ট্রাম্প বলেন, এই পাকিস্তানিরা কারা? এটি একটি ছোট দেশ, তারা ভারতীয়দের কঠোরভাবে পরাজিত করেছে। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ট্রাম্প তার ক্রমাগত হুমকি বন্ধ করলে ইরানি কট্টরপন্থীদের আলোচনার টেবিলে ফেরানো সম্ভব হতে পারে বলে পাকিস্তানকে জানিয়েছে ইরান। অর্থাৎ ট্রাম্পের একের পর এক হুমকি ইরানের কট্টরপন্থীরা ভালোভাবে নিচ্ছে না এবং তারা ইরানের মধ্যপন্থীদের আলোচনায় বসতে বাধা দিচ্ছে। এছাড়াও পরমাণু প্রকল্প বিষয়ে প্রস্তাবিত ২০ বছরের বিরতির দ্বিতীয় দশকে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সংশ্লিষ্ট কিছু কাজের সুযোগ দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র কিছুটা নমনীয়তা দেখিয়েছে। অর্থাৎ ইরান যেটি চাচ্ছিল যে তারা ট্রাম্পের ৫ থেকে ১০ বছর মেয়াদ যেটি আছে সেই মেয়াদে তাদের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ রাখবে, পরবর্তীতে তারা তাদের সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে নেবে। যুক্তরাষ্ট্র কিন্তু এতে রাজি ছিল না, কিন্তু বর্তমানে তারা এই ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়ার মন মানসিকতা দেখাচ্ছে। এছাড়াও ইরানের হামলার আসল চিত্র এবার বেরিয়ে আসছে। এনবিসি নিউজের এক্সক্লুসিভ রিপোর্ট অনুযায়ী গত ২৮শে ফেব্রুয়ারি ইসরায়েলের মার্কিন হামলার পর ৭টা আরব দেশের ডজন খানেক মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায় ইরান, যার ক্ষয়ক্ষতির পরিমাণ $৫ বিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। ১১টা মার্কিন ঘাঁটির ১০০টারও বেশি টার্গেটে হামলা হয়েছে। ক্ষয়ক্ষতির নিখুঁত হিসাবটা একটু শুনুন। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরের স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, রাডার সুরক্ষা কাঠামো ও বড় গুদামে মোট ৭টি হামলা হয়েছে এবং বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। ইরাক এবং জর্ডানের এরবিল সামরিক ঘাঁটি এবং ওয়েলকাম সল্ট এয়ারবেসের প্রশাসনিক ভবনে হামলা হয়েছে এবং ভবন দুটি প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এছাড়া কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে ১০টি, ক্যাম্প আরিফজানে ১১টি হামলা হয়েছে।
ক্যাম্প বুহরিংয়ের স্যাটেলাইট ব্যবস্থা ও হ্যাঙ্গারে আঘাত আনা হয়েছে। সুয়াইবা বন্দরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো ক্যাম্প বুহরিংয়ে ইরানের একটি F-5 ফাইটার জেট সফলভাবে বোমা হামলা চালিয়েছে। দর্শক, F-5 ফাইটার জেট, যেটি প্রাগৈতিহাসিক আমলের অত্যন্ত পুরনো একটি ফাইটার জেট, এমন একটা ঘাঁটিতে হামলা চালিয়েছে যে ঘাঁটিতে সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মজুদ ছিল, সক্রিয় ছিল। ইরান তার প্রাগৈতিহাসিক আমলের ফাইটার জেট দিয়ে সেখানে হামলা চালিয়েছে। এছাড়াও কাতার এবং সৌদি আরবে হামলা হয়েছে। কাতারের আল উদেইদ এয়ারবেসের রানওয়েতে এবং সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসের গুদাম ও রাডারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও আরব আমিরাতের আল দাফরা এয়ারবেসের চিকিৎসা কেন্দ্র ও ব্যারাক সহ 11টি স্থানে এবং আল রুয়াইস সামরিক ঘাঁটির 7টি স্থানে হামলা হয়েছে। ওই অঞ্চলে অন্তত 2টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। শুধু তাই নয়, এই আরব আমিরাতেই লুকিয়েছিল সবচেয়ে বড় রহস্য। এক্সিওসের এক সাংবাদিক বারাক রাভিদ লিখেছেন, ইরান যুদ্ধের সময় সংযুক্ত আরব আমিরাতে আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেনা মোতায়েন করেছিল ইসরায়েল। চিন্তা করুন দর্শক, ইসরায়েল সরাসরি নিজের ভূখণ্ড ব্যতীত আরব আমিরাতকে রক্ষা করার জন্য নেমেছিল এবং ইরান সবচাইতে বেশি ড্রোন এবং বিমান হামলা এবং মিসাইল হামলা চালিয়েছে এই সংযুক্ত আরব আমিরাতে। আরও ভয়ঙ্কর তথ্য দিয়েছে ক্ল্যাশ রিপোর্ট। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার সফরের সময়, আহমেদ আল সারা যখন আরব আমিরাত সফর করছিলেন, তখন সারার সফরের সময় সংযুক্ত আরব আমিরাতের F-16E ডেজার্ট ফ্যালকন বিমানগুলো তাকে অ্যাসকর্ট দেয়, অর্থাৎ নিরাপদে সেই বিমানগুলো প্রেসিডেন্ট আহমেদ আল সারার বিমানকে আরব আমিরাত পর্যন্ত নিয়ে আসে এবং আরব আমিরাতের এই বিমানগুলো যারা অ্যাসকর্ট দিয়েছিল, নিরাপত্তা দিয়েছিল, সেই বিমানগুলোর গায়ে যত জাতীয় প্রতীক ছিল আরব আমিরাতের এবং সিরিয়াল নাম্বার ছিল, সেগুলো মুছে ফেলা হয়েছিল। এবং আমরা ইরান যুদ্ধের সময় দেখেছিলাম কিছু বিমান যার গায়ে কোনো সিরিয়াল নাম্বার নেই, কোনো প্রতীক নেই, অর্থাৎ বিমানগুলো কি ইসরায়েলের ছিল না আমেরিকার ছিল না অন্য কোনো দেশের ছিল সেটি কিন্তু বোঝা যাচ্ছিল না। এইরকম কিছু বিমান ইরানে হামলা চালিয়েছিল। ঠিক তেমনই কিছু বিমান দেখা গিয়েছে আরব আমিরাত থেকে এসকর্ট দিয়ে সিরিয়ার প্রেসিডেন্টকে নিয়ে আসতে। অর্থাৎ এখন পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই যুদ্ধে ইরানে হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পাশাপাশি আরব আমিরাত সরাসরি অংশগ্রহণ করেছিল। এদিকে আল জাজিরা ব্রেকিং নিউজ করেছে, মার্কিন বিমানবাহী রণতরী ত্রিপলি থেকে পরিচালিত F-35 বিমানগুলো আরব সাগরের আকাশসীমায় টহল দিচ্ছে। আমরা জানি ট্রাম্প যুদ্ধবিরতি বাড়িয়েছেন, কিন্তু তিনি কতক্ষণ যুদ্ধবিরতি বাড়িয়েছেন তার কোনো সুনির্দিষ্ট সময়সীমা নাই। তিনি অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি বাড়িয়েছেন। যদি তিনি চান এই মুহূর্তে এই বিমানগুলো দিয়ে ইরানে হামলা করতে পারেন, তাকে বাধা দেওয়ার মতো কোনো আইন বা কেউ নেই। যুদ্ধের লেলিহান শিখা সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে লেবানন, এমনকি তার আঁচ লেগেছে সিরিয়ায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে হিজবুল্লাহর অবস্থানগুলোতে বড় ধরনের হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। গত কয়েক ঘন্টা ধরে চলছে ইসরায়েলি আক্রমণ। লেবানন জুড়ে, সমগ্র দক্ষিণ লেবানন জুড়ে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এটি যুদ্ধবিরতির চরম লঙ্ঘন। হিজবুল্লাহ গত 23 এপ্রিল দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর একটি বাহনের উপর ড্রোন হামলার ফুটেজ প্রকাশ করেছে এবং তারা শপথ করেছে লেবানন নিরাপদ না হওয়া পর্যন্ত উত্তর ইসরায়েলের বসতিগুলোর জন্য নিরাপত্তা বলতে কিছু থাকবে না। অর্থাৎ ইসরায়েল যেমন লেবাননে একের পর এক হামলা চালাচ্ছে, ঠিক একইভাবে হিজবুল্লাহ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের ওপর। তারা ইসরায়েলিদের জন্য নিরাপত্তা বলতে কিছু রাখছে না। সাথে সাথে চলছে বেসামরিক মানুষের ওপরও তাণ্ডব। আল জাজিরা জানাচ্ছে, দক্ষিণ লেবাননে খ্রিস্টান অধ্যুষিত ডেবেল গ্রামে কোনো সামরিক প্রয়োজনীয়তা ছাড়াই স্থানীয়দের বিদ্যুতের প্রধান উৎস সোলার প্যানেলগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এই সোলার প্যানেলগুলো কিন্তু কোনো সামরিক অবকাঠামো নয়। এই সোলার প্যানেলগুলো হিজবুল্লাহর সাথে জড়িত নয়, এমনকি লেবাননের সরকারের সাথেও জড়িত নয়। এই সোলার প্যানেলগুলোর লেবাননের সাধারণ মানুষজন স্থাপন করেছিল যখন হামলা চলছিল, যখন যুদ্ধ চলছিল। বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস হয়ে যাওয়াতে তারা বিদ্যুতের জন্য নির্ভরশীল ছিল এই সোলার প্যানেলের ওপর।
সাধারণ মানুষের এই প্যানেলগুলো গুঁড়িয়ে দিচ্ছে। ইসরায়েল যতই বলুক যে তারা হিজবুল্লাহর জন্য হামলা করছে, তারা হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য হামলা করছে, যুদ্ধ করছে, আসলে তাদের লক্ষ্য লেবাননের সাধারণ মানুষ এবং লেবাননের ভূখণ্ড। এই সোলার প্যানেলগুলো গুঁড়িয়ে দেয় এটি প্রমাণ করছে যে হিজবুল্লাহ নয়, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে লেবাননকে ধ্বংস করে দেয়া। এছাড়া গাজাতেও থামেনি রক্তপাত। গত ১০ অক্টোবর ২০২৫-এ গাজায় যুদ্ধবিরতি ঘোষণা হলেও ইসরায়েলি হামলায় অন্তত ৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই যুদ্ধবিরতির পর এ পর্যন্ত ৮০০-রও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এই যুদ্ধবিরতির পর এ পর্যন্ত ৮০০-রও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় দারা ও কুনেত্রা প্রদেশের বেশ কিছু গ্রামে অনুপ্রবেশ করে সামরিক অভিযান ও তল্লাশি চালিয়েছে ইসরায়েলের দখলদার বাহিনী। একটি সার্বভৌম রাষ্ট্র সিরিয়া, যার ভেতরে ইসরায়েলের কোনো অধিকার নেই প্রবেশ করার, তারা সেখানে প্রবেশ করেছে, সাধারণ মানুষকে চেক করেছে, চেকপোস্ট বসিয়েছে, তল্লাশি চালিয়েছে। আন্তর্জাতিক আইন, কোনো দেশের সার্বভৌমত্ব কিছুই ইসরায়েল মানছে না। এদিকে সমুদ্রে একের পর এক জাহাজ আটক করা হচ্ছে। ইরান, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইরানের অনুমতি ব্যতীত হরমুজ প্রণালী দিয়ে পারাপার হওয়া জাহাজগুলোকে আটক করছে। অন্যদিকে ইরানের জাহাজগুলোকে একের পর এক আটক করার চেষ্টা করছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। সমুদ্রে যখন চলছে জাহাজ আটকের একের পর এক প্রতিদ্বন্দ্বিতা, তখন আকাশে প্রস্তুত হচ্ছে মার্কিন গোল্ডেন ডোম। সংবাদ জানাচ্ছে হরমুজ প্রণালী থেকে ইসরায়েলের মালিকানাধীন দুটি বিশাল কন্টেইনার জাহাজ এমএসসি ফ্রান্সেস্কা এবং এপামেন্ডাসকে জব্দ করার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড। জাহাজগুলোতে আঘাত এনে সেগুলো বর্তমানে ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। অথচ এই সংকটের মাঝেই যুক্তরাষ্ট্রের তেল এবং এলএনজি রপ্তানিতে নতুন রেকর্ড হয়েছে। গত সপ্তাহে তাদের মোট রপ্তানির প্রায় 12.9 মিলিয়ন ব্যারেল দিনে পৌঁছেছে। অর্থাৎ যখন হরমুজ প্রণালী বন্ধ হয়ে আছে, ইরান অবরোধ দিয়ে রেখেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিজেও বলেছে ইরান একা কেন অবরোধ দেবে, আমরাও হরমুজ প্রণালী অবরোধ দেব। দুই পক্ষ মিলে হরমুজ প্রণালী অবরোধ দিয়েছে। রাশিয়া থেকে তেল, মধ্যপ্রাচ্য থেকে তেল এশিয়াতে আসতে পারছে না, মধ্যপ্রাচ্য থেকে তেল ইউরোপে যেতে পারছে না। শুধুমাত্র রাশিয়া তেল বিক্রি করতে পারছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তেল বিক্রি করতে পারছে। এবং গত পরশুদিন রাশিয়ার সবচেয়ে বড় তেল শোধনাগারে ইউক্রেন হামলা করেছে। রাশিয়ার তেল রপ্তানি বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালী থেকে তেল গ্যাস যেতে পারছে না। মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি, গ্যাস রপ্তানি বন্ধ। এখন শুধুমাত্র তেল রপ্তানি করছে, গ্যাস রপ্তানি করছে মার্কিন যুক্তরাষ্ট্র নিজে একা, এবং সবাই বাধ্য হয়ে আমেরিকা থেকে বেশি দামে তেল কিনছে। এবং এর ফলে আমেরিকার তেল রপ্তানির একটা রেকর্ড হয়েছে। 12.9 মিলিয়ন ব্যারেল একদিনে, পার ডে মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানি পৌঁছে গেছে। এপ্রিলে অপরিশোধিত তেল রপ্তানি ছিল 5.2 থেকে 5.4 বিলিয়ন ব্যারেল পার ডে, যা মে মাসে 5.4 মিলিয়নের বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইউরোপ, এশিয়া যখন মধ্যপ্রাচ্যের বিকল্প সন্ধান এবং হরমুজ প্রণালীতে উত্তেজনার কারণে 100 থেকে 170টিরও বেশি খালি তেলবাহী জাহাজ যুক্তরাষ্ট্রের উপসাগরীয় বন্দরগুলোর দিকে ছুটছে, অর্থাৎ তারা বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেল কিনতে। শুধু এটাই নয়, মহাকাশেও চলছে যুদ্ধের প্রস্তুতি। যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা আরও উন্নত করতে এবং হাইপারসনিক মিসাইল ঠেকাতে ট্রাম্পের ঘোষিত গোল্ডেন ডোম প্রকল্পের অধীনে 12টি কোম্পানিকে $3.2 বিলিয়ন চুক্তি দেওয়া হয়েছে, যা স্যাটেলাইট সেন্সর দিয়ে মহাকাশ থেকেই শত্রুর ক্ষেপণাস্ত্র ধ্বংস করবে। এদিকে প্রযুক্তির আরেক চমক দেখিয়েছে তুরস্ক। আনাদোলু এজেন্সি জানাচ্ছে, মিনি ও মাইক্রোড্রোনের মোকাবেলায় তুরস্কের তৈরি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করকুত 100/25 প্রথমবারের মতো মোতায়েন করা হয়েছে। আসেলসার নির্মিত এই সিস্টেমে এআই টার্গেট এবং 25 মিলিমিটার স্মার্ট অ্যাটম গোলাবারুদ ব্যবহার করা হয়েছে, যা আকাশে বিস্ফোরিত হয়ে ড্রোন ঝাঁঝরা করে দিতে পারে এবং নিখুঁতভাবে আঘাতও করতে পারে। তুরস্কের এই প্রস্তুতির খবরের পরের সংবাদটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ভেতরেই চলছে নীরব যুদ্ধ।
নিউ ইয়র্ক টাইমসের খবর অনুযায়ী ট্রাম্প প্রশাসনের নতুন অভিবাসন নীতিতে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভে অংশগ্রহণ বা ইসরায়েলের সমালোচনা করার রেকর্ড থাকলে তাকে অত্যন্ত নেতিবাচক দিক হিসেবে গণ্য করা হবে। অ্যান্টি আমেরিকান বা অ্যান্টিসেমেটিক তকমা দিয়ে আবেদনকারীর গ্রিন কার্ড বা নাগরিকত্ব বাতিল এবং দেশ ত্যাগে বাধ্য করা হতে পারে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে থাকবেন, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কাজ করবেন, কিন্তু অন্য একটি দেশ অর্থাৎ ইসরায়েলের বিরুদ্ধে যদি আপনি কোনো সমালোচনা করেন কিংবা তার বিরুদ্ধে কোনো বিক্ষোভ করেন, আপনাকে বলা হবে আপনি অ্যান্টিসেমিটিক, অ্যান্টি আমেরিকান, আপনার নাগরিকত্ব বাতিল হয়ে যাবে, আপনাকে ফেরত পাঠিয়ে দেবে। মার্কিন যুক্তরাষ্ট্র আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে নেই, মার্কিন জনগণের জন্য না। মার্কিন যুক্তরাষ্ট্রের পুরো শাসন ব্যবস্থা এখন ইসরায়েলের দাসে পরিণত হয়েছে। ইসরায়েলের সুরক্ষায়, ইসরায়েলের জন্য তারা পরিচালিত হচ্ছে। এদিকে মালিতে চলছে মহাবিপর্যয়। মালিতে রুশ বাহিনীর বিপর্যয়কর অবস্থার খবর পাওয়া গিয়েছে। ক্ল্যাশ রিপোর্ট এবং এএফপি জানাচ্ছে উত্তর মালিতে গত ২৪ ঘন্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো একটি রাশিয়ার সামরিক হেলিকপ্টার ভূপাতিত করেছে বিদ্রোহী গোষ্ঠী এফএলএ ও জেএনআইএম। হামলায় হেলিকপ্টারটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং রুশ আফ্রিকা কর্পস, অর্থাৎ যেটিকে আগে বলা হতো ওয়াগনার গ্রুপ রাশিয়ার, এই ওয়াগনার গ্রুপ বা রুশ আফ্রিকান কর্পসের ক্রু সদস্যরা নিহত হয়েছেন। রেরাম রোভেনাম এবং গ্লোবাল আয়ের ব্রেকিং নিউজ হচ্ছে আত্মসমর্পণের সাদা পতাকা উড়িয়ে মালির কিদাল সামরিক ঘাঁটি ছাড়তে শুরু করেছে রুশ আফ্রিকা কর্পসের সদস্যরা। মালিয়া জান্তা সরকারের হয়ে যুদ্ধ করতে অস্বীকৃতি করায় বিদ্রোহীদের সাথে চুক্তি করে রাশিয়ান সেনারা বেরিয়ে গেলেও মালির পরিত্যক্ত সামরিক বাহিনীকে বের হতে দেয়নি বিদ্রোহীরা। মালির সেনাবাহিনী গণহারে এর কাছে আত্মসমর্পণ করছে এবং বিদ্রোহীরা মিনুসমা ঘাঁটির চারদিকের নিয়ন্ত্রণ নিয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর দৃশ্য হলো ঘাঁটি থেকে নামিয়ে ফেলা রুশ পতাকাটি এক তুয়ারেগ বিদ্রোহী এফএলএ সদস্য তার মাথায় পাগড়িতে জড়িয়ে রুশ সেনাদের চরম বিদ্রুপ করছে। মালির রাজধানী বামাকো সহ পুরো অঞ্চলে গভর্নর আবদুলায়েল কুলিবালি ৭২ ঘন্টার কারফিউ জারি করেছেন। আর বিদ্রোহী গোষ্ঠী জেএনআইএম এর মুখপাত্র বিনা দিয়ারা এক হিমশীতল বার্তায় বলেছেন, অভিযান এখনো প্রকৃতপক্ষে শুরুই হয়নি। দর্শক, এই হচ্ছে সেই মালি, যেই মালি একসময় বিশাল সাম্রাজ্য ছিল, যে মালির তিম্বাকতু শহর থেকে মালি, তানজানিয়া সহ মালির আশেপাশের ৫ থেকে ৭টি দেশ নিয়ে একটা বিশাল সাম্রাজ্য মালি শাসন করত। একটা পরাশক্তি ছিল এই মালি। বিশ্বের সবচাইতে ধনী ব্যক্তি ছিলেন এখনো পর্যন্ত বর্তমান আধুনিক ইতিহাস এবং পুরো বিশ্বের ইতিহাসের সবচাইতে ধনী ব্যক্তি ছিলেন মানসা মুসা। তিনি ছিলেন এই মালির শাসক, কারণ তার হাতে ছিল মালির স্বর্ণের খনিগুলো। পৃথিবীর আফ্রিকার সবচাইতে বেশি স্বর্ণের খনি রয়েছে এই মালিতে। এই মালি, যার কাছে এত বেশি স্বর্ণের মজুদ আছে, সেই মালিতে আজকে বিদ্রোহীরা এই অবস্থায় দখল করে নিয়েছে। এবং দেখবেন সুদান, মালি, যে সমস্ত দেশের প্রচুর পরিমাণ খনিজ সম্পদ আছে, স্বর্ণ আছে, তেল গ্যাস আছে, এই জায়গাগুলোতে সব সময় একটি যুদ্ধ বিগ্রহ লেগে থাকে, লাগিয়ে রাখা হয়। যুদ্ধ বিগ্রহ এখানে থাকলে এই দেশগুলোকে ভাগযোগ করে খেতে পারে পশ্চিমারা। পৃথিবীতে যখন আমাদের দেশগুলো অর্থাৎ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এই সাবকন্টিনেন্ট বা ভারতীয় উপমহাদেশ যখন পৃথিবীর সবচাইতে বড় অর্থনীতি ছিল, বৈশ্বিক অর্থনীতির 40% আসতো এই ভারতীয় উপমহাদেশ থেকে, তখন এই ইউরোপীয়রা জলপথ পাড়ি দিয়ে ছোট ছোট নৌকায় করে, জাহাজে করে এই আমাদের দেশগুলোতে আসতো, ভারতে আসতো, পাকিস্তানে আসতো, বাংলাদেশে আসতো। তারা এখানে ব্যবসা করতে আসতো এবং এসে লুটপাট শুরু করতো, শাসন ব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়ে নিত। এশিয়ার এই উপনিবেশবাদ শেষ করে তারা এখনও আফ্রিকাকে বিভিন্ন যন্ত্র, বিভিন্ন টুলস, বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী এদেরকে দিয়ে শাসন করছে এবং তাদের স্বর্ণ, তাদের খনিজ সম্পদগুলো লুট করছে। আজকে মালির মতো একটা দেশ, যার কাছে সবচেয়ে বেশি স্বর্ণ খনি আছে, তারা অতি দরিদ্র, যুদ্ধ বিগ্রহ লেগে আছে। আর ফ্রান্স, ইউরোপের বড় বড় দেশগুলো যাদের কাছে কোনো স্বর্ণের মজুদই নাই, স্বর্ণের খনিই নাই, তারা পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণ মজুদ করে বসে আছে। এই হচ্ছে আজকের বিশ্ব ব্যবস্থা।
এই বিশ্ব ব্যবস্থায় যুদ্ধক্ষেত্র বদলায়, যোদ্ধা বদলায়, কিন্তু ক্ষমতার কাছে সাধারণ মানুষের রক্ত চিরকাল একরকম। আজ যে অহংকার করছে, কাল তাকেই ওড়াতে হবে হয়তোবা আত্মসমর্পণের সাদা পতাকা। চোখ কান খোলা রাখুন, কারণ বিশ্ব রাজনীতির এই দাবার খেলায় কোনো কিছুই চূড়ান্ত নয়। দর্শক, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।